আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় ভিত্তিক আপনার ছিনতাই 50% বেড়ে গেছে, পুলিশ নিষ্ক্রিয় এবং সরকার নিজেই বলছে পুলিশ নিষ্ক্রিয়। এবং কখন বলছে? যখন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3টার সময়, বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোনো মন্ত্রী বা উপদেষ্টা রাত 3টার সময় সংবাদ সম্মেলন করে নাই, উনি করেছেন। কখন হচ্ছে? যখন অক্সিলিয়ারি ফোর্স হিসেবে আর্মি কিন্তু মাঠে আছে, তাদের কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখা হয়েছে। আমাদের আইজিপি বলছে এই ঈদে যার যার নিরাপত্তা তাকে তাকে এনশিওর করতে হবে। পুলিশ কমিশনার বলছে যার যার নিরাপত্তা তাকে তাকে এনশিওর করতে হবে। তাহলে তুমি বেতন ভাতা নিয়ে ওখানে আছো কেন? তুমি ওখানে আছো কেন? তো আপা এগুলো সব ঠিক হয়ে যাবে মানে নির্বাচন হলে না একটা চেইন অফ কমান্ড আসবে। দেখুন, আমার বোন অনেকগুলো কথা বলেছে, আমাকে একটু উত্তর দিতেই হবে। হ্যাঁ, আপনি যদি পুরনো ইতিহাস দেখেন, 52, 62, 69, 71, 90, 24 প্রত্যেকটা আন্দোলনে সামনের সারিতে নারীরা, পিছনে স্টুডেন্টরা, তাই কি নয়? আপনি 52 সালের ভাষা আন্দোলনের ছবি বের করেন, নারীদের পাবেন। আমার নিজের ফুপু সেই মিছিলে ছিল, আমার আপন ছোট ফুপু। সো নারীরা ছিল সামনে, পেছনে স্টুডেন্টরা। একবারও কি স্টুডেন্টরা ক্ষমতা দাবি করেছে বা ক্ষমতায় যাওয়ার ইচ্ছা পোষণ করেছে বা ওখান থেকে একটা দল গঠন করেছে? করে নাই। 24-এ এসে করেছে, কোনো অসুবিধা নাই। করতে চেয়েছে, করেছে। আমার বোন বলছেন যে যদি 6 আগস্ট থেকে বিএনপি একটাই দাবি করে যাচ্ছে, নির্বাচন। কেন নির্বাচন দাবি করছে? তার বেশ কয়েকটা কারণ আমি দিয়েছি। এক, বিএনপি বিশ্বাস করে যে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যদি কেউ যেতে চায়, তার নিজের ভিশন যদি কেউ বাস্তবায়ন করতে চায়, একমাত্র উপায় নির্বাচন, এর বাইরে আর কোনো উপায় নেই। এবং বিএনপি কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি না, বিএনপি কোনো সশস্ত্র সংগঠন না। বিএনপি 15 বছর এই নির্বাচনের জন্য সংগ্রাম করেছে। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল নির্বাচন চাবে, এটাই স্বাভাবিক। সেই কারণে বিএনপি 6 আগস্ট থেকে নির্বাচন চেয়েছে। 2 হচ্ছে, সরকার যদি ন্যূনতম স্বস্তি জনজীবনে দিতে পারতো, আইন শৃঙ্খলা বলেন কিংবা দ্রব্যমূল্য, মানুষ কিন্তু এত অস্থির হতো না। মিশু, আপনি কান পাতেন, অনেককে বলতে শুনবেন ফিসফাস করে যে এখন একটা স্টেবিলিটি দরকার। এই স্টেবিলিটিটা একমাত্র একটা নির্বাচিত সরকার দিতে পারে। গণমানুষের দাবি কিন্তু নির্বাচন, শুধু বিএনপির দাবি না। 3 হচ্ছে, ল এনফোর্সমেন্ট এজেন্সি সক্রিয় হচ্ছে না। কেন? বিকজ তারা জানে তারা যদি এখন কোনো শক্ত স্টেপ নেয়, পরবর্তীতে কে আসবে না আসবে একটা দোলাচলের ব্যাপার আছে। এই সরকার কতদিন আছে সেটাও তারা জানে না। আমি এমনকি অনেকের ব্যাপারে ব্যক্তিগতভাবে জানি যারা সকল যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো প্রমোশন বা কোনো পোস্টিং নিতে চাচ্ছে না, বিকজ তারা মনে করছে বাংলাদেশের যে কালচার, তাতে হয়তো পরবর্তীতে তাদেরকে লেভেল হয়ে যাবে তারা এই সরকার। তার মানে কি? আর একটা কথা বিশু প্লিজ, হ্যাঁ, 2 হচ্ছে, সংস্কারের সাথে কি বিএনপির কোনো বিরোধ কখনো দেখেছেন? 2016 সালে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়ে কি সকল সংস্কারের কথা বলেনি? এর বাইরে কোনো সংস্কারের কথা কি নতুন রাজনৈতিক দল কিংবা উপদেষ্টারা কেউ বলছেন? বলেনি। এবং যদি একটি পার্লামেন্ট, নির্বাচিত পার্লামেন্ট যার 2/3 মেজরিটি আছে, সে যদি এই সংস্কারগুলোকে অ্যাপ্রুভ না করে পার্লামেন্টে, এই সংস্কার আপনি কোনোদিনও বাস্তবায়ন করতে পারবেন না। রাশেদ, আলী রিয়াজের কথা থেকে স্পষ্ট যে এই গণপরিষদ নির্বাচনের একটা সুযোগ আছে। গণপরিষদ নির্বাচন হলে বিএনপির সমস্যা কি? সেখানে কি বিএনপি জিতে আসতে পারবে না এত বড় দল হিসেবে? আমি আপনার প্রশ্নে যাবার আগে তাসনুভা আমার বোনের কথার একটু উত্তর দেই। আশা করি আপনি আমাকে যথেষ্ট সময় দেবেন। আমি আমার সাথে 2 মিনিট না, তাসনুভা 4 মিনিট বলেছে, আমাকে একটু কাছাকাছি দিয়েন। আমার কাছে ভালো লাগলো যে সরকার নিয়ে যখন তীব্র সমালোচনা রাজনৈতিক দলগুলোর মধ্যে, এবং সকলেই যখন সরকারকে সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে ব্যর্থ বলছে, এই মধ্যে দাঁড়িয়েও এনসিপি তারা অ্যাটলিস্ট দে আর ট্রাইং দ্য লেভেল বেস্ট টু ডিফেন্ড দ্য গভর্নমেন্ট। আই হোপ এরপরে আমাদের দুজনের কথার যেই সারমর্ম সেটা খুব পরিষ্কার হয়ে যায়। সরকারটি আসলে খুব নিরপেক্ষ নয় এবং এই সরকারটি একটি দলকে আপ্রাণ চেষ্টা করছে পেট্রন করার, এবং সেই দলটিও আপ্রাণ চেষ্টা করছে সরকারকে যে কোনো ভাবে হোক একটু ডিফেন্ড করে রাখার। হ্যাঁ, তাসনুভা যে কথাগুলো বলছেন, এই কথাগুলো কিন্তু শুরুর দিকে আমিও বলেছি। সরকার কমিশন গঠন করেছে, সরকার শ্বেতপত্র প্রকাশ করেছে, কিন্তু তারপরে সরকার যে পরিমাণ লেজে গোবরে করেছে, তাতে আর এই প্রশংসা আমি করতে পারছি না। এবং যেই সময়ের মধ্যে তাদের রিপোর্ট দেওয়ার কথা ছিল, কটি কমিশন সে রিপোর্টগুলো দিয়েছে? একটাও না, তাই না? সো দ্যাট ইজ আ ভেরি অ্যালার্মিং সাইন। 2
হচ্ছে আমার আমি আসছি গণপরিষদের প্রয়োজনটাকে আমি যদি জিজ্ঞেস করি আমার বোন খুব সংবিধান সংশোধন এক সেকেন্ড সংবিধান সংশোধনের তো সংসদই যথেষ্ট গণপরিষদ লাগবে কেন গণপরিষদ তখন প্রয়োজন হয় যখন একটি নতুন সংবিধান প্রণয়নের দরকার হয় সেটি কখন হয় যখন নেপালের মতো রাজতন্ত্র থেকে গণতন্ত্রে আসতে হয় কিংবা সমাজতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরতে হয় এরকম জায়গাগুলোতে সাধারণত আমরা খোল নলচে পাল্টে সংবিধানকে বদলাতে দেখি প্লিজ আমাকে শেষ করতে দেন আমার বোন আরেকটি কথা বলেছেন যে ইরিভার্সেবল রিফর্ম দরকার কিছু কিছু জায়গায় আমি জানি না আমার বোন কি সচেতন ভাবে কথাটি বলেছেন কিনা কারণ এই ইরিভার্সেবল রিফর্মের কথা শেখ হাসিনা কাগজে কলমের সংবিধানে ইনক্লুড করেছে না ইনক্লুড করেছে 7 ধারা এবং সেটাকে আমরা বলেছিলাম অসাংবিধানিক বিকজ very basic principle of jurisprudence হচ্ছে আজকের সংবিধান কখনোই আগামীর সংবিধান আজকের সংসদ কখনোই আগামীকালের সংসদের হাত বেঁধে দিতে পারে না সো আজকের সংসদ ঠিক করতে পারে না যে কোন কোন ধারা irreversible সো আজকে যখন আমার বোন এই কথাটি বলছেন that goes against the very basic principle of jurisprudence একেবারে সময় নাই শেষে আমি একটু বলি যেই সংস্কারগুলো ফর এক্সাম্পল প্রাইম মিনিস্টার এন্ড প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য ধন্যবাদ রাশেদ ধন্যবাদ রুমিনা আপা আমি দুঃখ প্রকাশ করে হয় সেটার জন্য আমার জন্য কোনো হঠাৎ আসা চমক না হয় নির্বাচন যেদিনই হোক আমার মাঠটি যেন প্রস্তুত থাকে আমার নেতাকর্মীরা যেন প্রস্তুত থাকে তারা যেন সংগঠিত থাকে এবং প্রায় শখানেকের উপর কেন্দ্র আছে তো 85টা কেন্দ্র আমার একটা উপজেলায় আরেকটা উপজেলায় প্রায় 54টা কেন্দ্র সো 150 মতন কেন্দ্র আছে আমার এই কেন্দ্রকে ঘিরে আমার তো একটা পরিকল্পনা আছে এবং সেই অনুযায়ী আসলে আমাকে কাজ করতে হয় সো আমি অন টপ আই এম রেডি ফর দ্য ইলেকশন কবে হবে দ্যাট ইজ $1 million কোয়েশ্চেন ওয়াই বিকজ ইনিশিয়ালি আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে নির্বাচনটি একটি নির্বাচিত সরকারের মেয়াদ যা হয় তার চেয়ে কম হতে হবে কারণ এটি নির্বাচিত সরকার নয় এটি অন্তর্বর্তীকালীন সরকার সো নির্বাচিত সরকারের চেয়ে মেয়াদ কম হবে কিন্তু তিনি ঠিক পরিষ্কার করলেন না মানে 5 বছরের চেয়ে কম হবে 5 বছরের চেয়ে কম হবে বাট ঠিক কত কম কতদিন কম 5 বছরের চেয়ে কম তো আসলে 4 বছর 11 মাসও হতে পারে উই ডু নট নো তাই না উনি সেটা পরিষ্কার করলেন না ইতিমধ্যে আমরা দেখলাম বিভিন্ন উপদেষ্টা নানান কথা বলছেন কেউ বলছেন এই বছরের মধ্যেই হবে কেউ বলছেন সামনের বছরের শুরুতে হবে এক একজন এক এক কথা বলছেন আবার যেই যা বলছেন পরবর্তীতে দেখা যাচ্ছে প্রেস উইং থেকে বলা হচ্ছে এগুলো তাদের ব্যক্তিগত মতামত শেষমেশ প্রধান উপদেষ্টা বললেন এই বছরের ডিসেম্বর বা আগামী বছর জানুয়ারিতে নির্বাচন হবে আজকে আমি গার্ডিয়ানের একটা সাক্ষাৎকার দেখছিলাম ওখানে তিনি বলছেন আগামী বছর মার্চে আপনি আমাকে বলেন তো এই যে একটু একটু করে পেছানো কিংবা এক এক সময় এক এক কথা বলা এটা কি জনমনে এক ধরনের অস্বস্তির জন্ম দেয় না রাজনৈতিক দলগুলোকে এক ধরনের অস্বস্তিতে ফেলে না এবং আমরা যারা ক্যান্ডিডেট হতে চাই নির্বাচন করতে চাই আমাদের জন্য তো এক ধরনের প্রস্তুতির ব্যাপার আছে সো এক একবার যখন এক এক তথ্য আসে আমরা এবং আমাদের নেতাকর্মীরা উভয়ই কিছুটা হকচকিয়ে যায় এবং এটাই স্বাভাবিক আর নানান রকম ফিসফাস তো বাতাসে আছে এটা অস্বীকার করবার কিছু নেই যে এই সরকার নানান টাল বাহানায় নির্বাচনটাকে দেরি করতে যাচ্ছে আমি এই কথাটি কেন বলছি দেখুন সংস্কারের কথা জোরে সোরে আসছে দুটো জায়গা থেকে একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং আরেকটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার খোলামেলা ঠিক সংস্কারের কথা সেভাবে বলছে না তারা বলছে যদি পুরোপুরি সংস্কার হতে হয় তার সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস শুরুতে বলেছিল তাহলে 26 জুন পর্যন্ত সময় যেতে পারে আর যদি মোটা দাগে সংস্কার চায় তাহলে এই বছর শেষ বা সামনের বছর শুরু আর যদি কোনো সংস্কার না চায় যেদিন চাবে সেদিনই আমরা নির্বাচন দিয়ে দেব এই কথাটির মধ্যে এক ধরনের প্রচ্ছন্ন ইঙ্গিত আছে যে সংস্কারের ব্যাপারে তার একটা নডিং তো আছে আর যেই নতুন রাজনৈতিক দলটি হয়েছে দলটিকে আসলে আমি রাজার দল না বলে পারছি না আমি আরো একটি শোতে এটিকে রাজার দল বলেছি ইনফ্যাক্ট বলতে বাধ্য হয়েছি আপনি অনুবাদ করেছেন ওয়েল ইউ ক্যান সে দ্যাট রাজার দল আমি কেন বলছি তার পিছনে কারণ আছে দেখুন এটি সেই দল যে দলটি গঠিত হওয়ার ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস খোলামেলাভাবে আবারও বিদেশি একটি গণমাধ্যমকে বলেছে আমি তাদের বলেছি রাজনৈতিক দল করতে কারণ তারা যদি এটি না করে তাহলে এই
যে অভ্যুত্থানের স্পিরিট সেটা ছিনতাই হয়ে যাবে বা হাইজ্যাক হয়ে যাবে বা অন্য দলগুলো এটিকে আসলে নষ্ট করে ফেলবে। সো তার সমস্ত আস্থা এবং বিশ্বাস এই নতুন দলটির প্রতি। সো এটিকে আসলে আমি রাজার দল না বলি বা কি করে। কিংবা ধরুন এই রাজার দলের যিনি প্রধান সেই ব্যক্তিটি যখন বিদায় নিয়ে উপদেষ্টা পরিষদ থেকে বেরোলেন তখন আমরা দেখলাম রাজার ঘনিষ্ঠতম একজন প্রেস সচিব মানে প্রধান প্রেস সচিব যিনি, তিনি বললেন যে উনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারেন। অর্থাৎ খুব গাঢ় একটা ব্লেসিং আমরা লক্ষ্য করছি, তাই না? খুব গাঢ় এক ধরনের সিম্প্যাথি আমরা লক্ষ্য করছি। আচ্ছা আপনি বলেন তো মিশু, ঠিক এই ধরনের অ্যাটিটিউড, ঠিক এই ধরনের কথাগুলো যদি বিএনপিকে ঘিরে প্রধান উপদেষ্টা বলতেন, কিংবা তার প্রেস উইং এর প্রধান বলতেন, কিংবা তার উপদেষ্টা পরিষদের কেউ কেউ বলতেন, আপনারা কি বিএনপির ব্যাপারে বা অন্য দলগুলো, আপনারা না দুঃখিত, অন্য দলগুলো কি বিএনপির ব্যাপারে কিছুটা অস্বস্তি বোধ করতো না? এবং তারা কি মনে করতো না যে এই সরকারের অধীনে বিএনপিও নির্বাচন করবে, আমরাও নির্বাচন করব, কিন্তু এই সরকার তো বিএনপির ব্যাপারে এক ধরনের ডিসিশন নিয়েই নিয়েছে, এক ধরনের ব্লু আইড বেবি যেটাকে আমরা বলি, বিএনপি তো এই সরকারের ব্লু আইড বেবি, যদি এই ধরনের কথা বিএনপি বা অন্য কোনো দল সম্পর্কে বলতো, সো সকলের মধ্যে একটা অস্বস্তি আসতো। এই ধরনের অস্বস্তি যদি এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির আসে এই সরকারের প্রতি, তাকে কি আপনি খুব বড় দোষ দিতে পারেন? এখনকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতি কি সত্যি সত্যি একটি নির্বাচন হচ্ছে সেরকম কোনো ইঙ্গিত দেয়, নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতির এই যে অবনতি, আমরা দেখলাম হিজবুত তাহরির প্রকাশ্যে মিছিল করছে, যেটি নিষিদ্ধ সংগঠন এবং অনেক আগে নিষিদ্ধ সংগঠন, এবং সেটা নিয়ে এই সরকারের কোনো দ্বিমত নাই, নতুন দলের কোনো দ্বিমত নাই, নাকি কোনো একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এরকম নানান কনস্পাইরেসি থিওরি বাজারে ঘুরছে? সেই প্রসঙ্গে আপনার মতামত শুনবো। দর্শক তার আগে আবারও বিরতি নিন। স্বাগত আরেকবার। ব্যারিস্টার রুমিন ফারহান আছেন আমাদের সঙ্গে। রুমিন আপা, সামগ্রিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা তো হচ্ছে সাম্প্রতিক সময়ে ধর্ষণের সংখ্যা দৃশ্যমানভাবে বেড়ে যাওয়া, নারীর নিরাপত্তা, হিজবুত তাহরিরের মিছিল, এবং আপনার দলেরও বিভিন্ন দল উপদলের ভিতরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সংঘর্ষ, আজকেও বেশ কিছু ঘটনা ঘটেছে। ফলে এইসব পরিস্থিতিকে আসলে নির্বাচনের দিকে ইঙ্গিত দেয়, নাকি একটা এই অস্থিতিশীলতা থাকলে কি একটা নির্বাচন আসলে করা সম্ভব সরকার চাইলেও? আমি যদি আপনাকে প্রশ্ন করি, দীর্ঘ 7 মাসের ওপরে সরকারটি ক্ষমতায়, এখনো কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলো না? এখনো কেন ছিনতাই, রাহাজানি, লুটপাট, বাড়িতে ঢুকে দখলবাজি এগুলো বন্ধ হলো না? আমি যদি প্রশ্ন করি, এই রাষ্ট্রে 8 বছরের একটি মেয়ে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে, তার একদিন পার না হতে দেখলাম 7 বছরের একটি মেয়েকে ভয় দেখিয়ে একজন বৃদ্ধ মানুষ 3বার ধর্ষণ করেছে। মানে এই নিউজগুলো না আমাদেরকে ভাবতে বাধ্য করে, হচ্ছেটা কি এই দেশে? কিন্তু রাষ্ট্র কি এইসব ক্ষেত্রে আসলেই কিছু খুব বেশি কিছু করতে পারে? মানে ব্যক্তি যদি ধর্ষণ করে সেক্ষেত্রে রাষ্ট্র বা পুলিশ কি করবে? রাষ্ট্র বা পুলিশ কি করবে? রাষ্ট্র বা পুলিশ সেই বিচারটা এনশিওর করবে, দৃষ্টান্তমূলক, অ্যাবসলিউটলি, এবং সেইভাবে অপরাধীদের পাকড়াও করবে যেই মুহূর্তে অপরাধ সংঘটিত হয়, সো দ্যাট সেকেন্ড অপরাধটা আর না ঘটে। কিন্তু আমরা না এই জায়গাগুলোতে দেখছি। এবং ফর এক্সাম্পল দেখেন, এই যে ঢাকা শহরের কয়েকটা এলাকা, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, এই জোনগুলা মানুষ আগারগা, একটু নির্জন থাকে, অপরাধ প্রবণ, এবং মানুষ অ্যাভয়েড করা শুরু করেছে এখন। কেন এরকম হবে? কিছুদিন আগে একজন সাবেক সংসদ সদস্যের সাবেক স্ত্রী, যাকে তিনি 25 বছর আগে ডিভোর্স দিয়েছেন, সেই ভদ্র মহিলার বাসা এভাবে ভ্যান্ডালাইজ করে কি করে? একগুচ্ছ লোক গিয়ে। কিংবা ধরুন তার কয়েকদিন যেতে না যেতেই টাঙ্গাইলে আরেকজন সাবেক এমপির বাড়ি পাগল দিয়ে ভরে ফেলে কি করে একজন নারী। মানে এই যে এই ঘটনাগুলো ঘটছে না, আমার কাছে মনে হয় যে এখানে যদি রাষ্ট্রের ট্যাসিট মদদ, প্রত্যক্ষ মদদ না, ডিরেক্ট মদদ না, ট্যাসিট মদদ না থাকতো, এগুলো হতে পারতো না। আর একটা কথা মাথায় রাখতে হবে, পরিস্থিতি কিন্তু একদিনে এই জায়গায় এসে পৌঁছায়নি, ধীরে 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 ধীরে। যে আপনি বলেন হিজবুত তাহরির ঘোষণা দিয়ে মিছিল করছে, এর আগে আমরা লক্ষ্য করেছি বেশ কয়েকটি ইনসিডেন্ট, এবং যেহেতু এই ধরনের পরিবর্তিত পরিস্থিতিতে সবসময় নারীরাই অপরাধের শিকার হন, ভুক্তভোগী হন। আমরা দেখলাম সিগারেট খাওয়ার ইনসিডেন্ট, সেটা নিয়ে একজন নারীকে লাঞ্ছিত করা এবং 2জন নারীকে লাঞ্ছিত করা, তারপরে অদ্ভুতভাবে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এসে কি জানি বললেন হাসি হাসি মুখে। হ্যাঁ, উনি যা বললেন সেটা উনি নিজেও জানেন যে উনি আসলে অপরাধকে
এক অর্থে প্রশ্রয় দিয়ে গেলেন, কারণ উনি খুব ভালো করে জানেন ওই জায়গায় যদি 10টা ছেলে দাঁড়িয়েও সিগারেট খেত এই ঘটনাটি ঘটতো না। উনি সব জেনে শুনে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, এবং যেটা কি হবে জানেন, পাড়ার আরো 100টা বখাটেকে উৎসাহিত করবে এই ধরনের কাজ করতে। তারপরে ধরুন কিছুদিন আগেই আমরা দেখলাম একটা পর একটা মাজার ভাঙা হচ্ছে। গত 3 মাস আগে সংখ্যা 80 ছাড়িয়েছিল, আমি ডয়েচে ভেলের রিপোর্ট দেখলাম এটা অলরেডি 100-র উপরে চলে গেছে। একটা ঘটনা আপনি দেখান তো দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়েছে। আমি আপনাকে একটা কথা বলি, সমাজে সংখ্যাগরিষ্ঠ কেমন আছে সেটা কিন্তু ধর্ষণের বিচারের জন্য সরকার কালকে অনেকগুলো মৌলিক সিদ্ধান্ত নিয়েছে। 3 মাসের মধ্যে বিচার, 15 দিনের মধ্যে চার্জশিট। আপনি আমাকে বলেন এই যে এই একটা অবস্থা তৈরি হলো যে ঘরের মধ্যে একটি 8 বছরের শিশু ধর্ষিত হলো, তার কারণ হচ্ছে ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের অপরাধীদের মনে আছে যে পুলিশ তত কার্যকর নাই, করেও হয়তোবা পার পেয়ে যাওয়া যেতে পারে। আমরা একটা ভুক্তভোগী সে কোথায় গিয়ে এখন বিচার দিবে? থানায় গেলে থানা হয়তো মামলা নাও নিতে পারে, কারণ আরো 10টা ইনসিডেন্ট এরকম সে হতে দেখেছে, মানে শুধু ধর্ষণেরই না, অন্য অপরাধগুলো যেটা ক্রমাগত হচ্ছে, প্রতিদিন ঘটছে। বাসে চলন্ত বাসে 3 ঘন্টা ধরে ডাকাতি হচ্ছে।